সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। আপনাদের সাথে আছি আমি হোসেন শাহাদাত। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ হওয়া নিয়ে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দেশের পোশাক খাতের দুই শীর্ষ সংগঠন বিকেএমইএ এবং বিটিএমএ। সুতার মিল মালিকদের অভিযোগ, আনার খরচ দ্বিগুণ হওয়ার পরও স্থলপথে সুতা আমদানি করছে বিকেএমইএ সদস্যভুক্ত মালিকরা। তবে বিটিএমএর এমন অভিযোগের সাথে দ্বিমত নিট পোশাক মালিকদের সংগঠন বিকেএমইএর। অর্থনীতিবিদরা বলছেন, পাল্টা অভিযোগের বদলে বন্দর কেন্দ্রিক সব অনিয়ম দূর করতে হবে, নিশ্চিত করতে হবে প্রযুক্তির ব্যবহার। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। ভারত থেকে বিভিন্ন স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারি সহ সব স্থলবন্দর দিয়ে এখন থেকে সুতা আমদানির অনুমতি থাকবে না। এনবিআরের এই ঘোষণা শিল্পের সুরক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমইএ। 11 দিন সময় লাগে কোনো সুতা বাই রোডে আসতে, যদি সেটা লিগেল হয়। আর যদি আমার গুজরাট থেকে কোনো জাহাজ ডাইরেক্ট ছাড়ে, যেটা অ্যাভেলেবেল বাংলাদেশে আছে, তার সময় লাগে 12 থেকে 13 দিন। তো সেখানে আপনার সময়ের গ্যাপটা আসলে কোথায় আমার আসলে বোধগম্য না। অবশ্যই এখানে কোনো রকম ডিসপুট ইস্যু আছে, না হলে জাহাজের ভাড়া থেকে ট্রাকের ভাড়া বেশি। বিটিএমইর দাবি, কোনো অজানা কারণে এতদিন স্থলপথে সুতা আমদানি হতো দেশে, যা দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বাংলাদেশ কিন্তু প্রথম সাইফুর রহমান সাহেবই বাই রোডে বেনাপুর বন্দর দিয়ে সুতা আমদানি করা বন্ধ করে দিল। এর ফলশ্রুতিতে বাংলাদেশে শত শত প্রাইমারি সেক্টর শিল্প কিন্তু বাংলাদেশে গ্রো করলো। বিগত সরকারের আমলে তা আস্তে আস্তে খুলে দেওয়া হলো। এর ফলে আমরা কিন্তু স্পিনিং মিলগুলো সমস্যা ফেস করতেছি। তবে সুতা আমদানি নিয়ে বিটিএমইর অভিযোগ সত্য নয় বলে দাবি বিকেএমইএর। যে অভিযোগটা বিটিএমই দিয়েছেন যে এক ট্রাকের এলসি করে আমরা 3 ট্রাক মাল নিয়ে আসি, এটা একেবারেই আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। কারণ হচ্ছে যারা মালটা আমাকে দিবে ইন্ডিয়া থেকে, তারা কিন্তু মাল রপ্তানির বিপরীতে কিছু বেনিফিট পায়। সে যদি এক ট্রাকের এলসির বিপরীতে 3 ট্রাক বা 2 ট্রাক দেয়, তাহলে পরবর্তী ট্রাকের যে মাল, এটার কোনো বেনিফিট সে পাবে না, তাহলে তার লস হবে। স্থল বন্দরগুলোতে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ধারণ ও পরীক্ষা করার জন্য পর্যাপ্ত অবকাঠামো এখনও গড়ে ওঠেনি। তাই এই সংক্রান্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন এই অর্থনীতিবিদ। হোল ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যটা ডিজিটাইজ করে ফেলা উচিত। তখন ওই স্থলবন্দরের সমস্যা কমে যাবে, রিভার পোর্টে, সি পোর্টেও এইসব অসুবিধা কমে যাবে, ট্রেড আরও ফ্রি হয়ে যাবে, আরও এফেক্টিভ হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিটিএমইএ স্থলপথে ভারতীয় সুতা আমদানি বন্ধের দাবি জানায়। মার্চ মাসে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এনবিআর চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে দেশীয় টেক্সটাইল শিল্পের সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি সাময়িকভাবে বন্ধ করার সুপারিশ করে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাক খাতের যে কাঁচামাল, সেই সুতা আমদানি নিয়ে কিন্তু এই মুহূর্তে জটিলতা তৈরি হয়েছে। সরকার এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ এনবিআর সিদ্ধান্ত নিয়েছে যে স্থলপথে সুতা আমদানি করা যাবে না। অন্যদিকে বিকেএমইএ বলছে যে এইটি আসলে আমাদের শিল্পকে ক্ষতিগ্রস্ত করবে। এই নিয়ে আসলে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে। এইটি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন, একজন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং আরেকজন বিটিএম-এর ভাইস প্রেসিডেন্ট সালেউজ্জামান খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমি শুরুতেই যেতে চাই মোহাম্মদ হাতেম, আপনার কাছে। জনাব হাতেম, এই যে এনবিআর যে সিদ্ধান্তটা নিয়েছে, এটি নিয়ে বিটিএম-এর দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এর বিরোধিতা করছেন আপনারা, মানে আপনারা বলছেন যে এর কারণে আসলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। সেটা কিভাবে, আসলে কি কারণে বলছেন? সাদাত কথা বোঝা যাচ্ছে না। জি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? সাদাতের কথা বোঝা যাচ্ছে না। সাদাত, তোমার কথা বোঝা যাচ্ছে না। জি, রিপিটিং হচ্ছে, আমরা কথা বুঝতে পারছি না। যে আমি আবারও প্রশ্নটা করতে চাই জনাব হাতেম, আপনি কি শুনতে পাচ্ছেন এখন আমাকে? জনাব
দর্শক, আমরা একটু কারিগরি ত্রুটির কারণে এই মুহূর্তে আসলে আলোচনাটি আমরা বিরতির পরে এসে করতে চাই। বিরতি থেকে ফিরে এসে করছে। কি রিস্টার্ট দিচ্ছে? আমরা আলোচনা শুরু করেছিলাম সুতা আমদানি নিয়ে জটিলতা, মুখোমুখি বিটিএমএ এবং বিকেএমএ। এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিকেএমএ এর সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএ এর সহসভাপতি সালেউজ্জামান খান। আমরা আবারও তাদের কাছে ফিরছি এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমি যেটি প্রশ্ন করছিলাম বিরতির আগে, জনাব হাতেম, আপনার কাছে যে জানতে চাচ্ছিলাম যে এই যে এনবিআর যে সিদ্ধান্তটা নিল, এটি বিটিএমএ এর দীর্ঘদিনের দাবি, এটির বিরুদ্ধে আপনাদের অবস্থান সেটি কেন? ধন্যবাদ। আমি প্রথমে বিটিএম এর যে ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং তাদেরকে নিয়ে আমরা কিন্তু, আপনারা যদি দেখে থাকেন বিগত দিনগুলিতে বিকেএমই, বিজিএমই, বিটিএমএ আমরা তিনটা সংগঠন একসাথে কাজ করেছি। কিন্তু এইবার বিটিএমই কেন হঠাৎ করে আমাদেরকে ঘুমে রেখে ওনারা একটা কাজ করলেন এই ধরনের, এটা আমাদের কাছে বোধগম্য নয়। প্রথমত হলো ওনাদের অভিযোগটা যেটা, যে ওনাদের সুতা অবিকৃত রয়ে গেছে, অনেক সুতা জমে গেছে, এটা সত্য। এবং এটা আমি গত 1 বছর যাবত কিন্তু বলে আসছি যে বিটিএম এর স্পিনিং মিলগুলো যদি বন্ধ হয়ে যায় বা এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের টোটাল গার্মেন্টস সেক্টর, বিশেষ করে নিটওয়ার সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং বিটিএম স্পিনিং মিলগুলিকে অবশ্যই বাঁচিয়ে রাখতে হবে এবং এদের যে সমস্যাগুলি সমাধান করতে হবে। এগুলি কিন্তু গত 1 বছরে যদি আপনাদের নিশ্চয় মনে আছে, আমি কিন্তু বলে আসছি ইনসেন্টিভ বন্ধ করে দেওয়ার পর থেকে। তো মূলত ওনাদের সুতাটা জমে গিয়েছে 2024 সালের ফেব্রুয়ারি থেকে, যখন ইনসেন্টিভটা বন্ধ করে দিল, দেশীয় সুতা ব্যবহারের বিপরীতে ইনসেন্টিভ, যেটা এতদিন দীর্ঘদিন আমরা পেয়ে আসছি, মানে আমাদের মাধ্যমে মূলত স্পিনিং মিল ওই দামের সাথে অ্যাডজাস্ট করে এই ইনসেন্টিভের টাকাটা পেয়ে যেত। তো আমরা এরপরে রপ্তানি করে 1 বছর 1.5 বছর পরে গিয়ে আমরা টাকাটা সরকারের কাছ থেকে ইনসেন্টিভের ভর্তুকির এই টাকা পাইতাম। এখন ওনারা অভিযোগ করলেন সুতা জমে গেল ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার জন্য। ওনারা অভিযোগ করলেন, মানে ভুল তথ্য দিয়ে অভিযোগ করলেন। প্রথমে বোধহয় ট্যারিফ কমিশন বা বাণিজ্য মন্ত্রণালয়, ওনারা বললেন
যে আমরা এক ট্রাকের সুতার এলসি করে আমরা 2 ট্রাক 3 ট্রাক সুতা ঢুকাই। তারপরে অভিযোগ করলেন যে আন্ডার প্রাইসে, ডাম্পিং প্রাইসে বেনাপোল দিয়ে আমরা সুতা নিয়ে আসি। 3 নম্বর অভিযোগ করলেন যে ডিফারেন্ট আমরা লোয়ার কাউন্টের এলসি করে হায়ার কাউন্টের সুতা এনে বাজারে বিক্রি করি। এই 3টা অভিযোগ আমাদের, এগুলি আমরা গত 30 বছর যাবতে আমরা শুনে আসছি। যে 30 বছর আগে যদি এই কথাটা বলতো এটা হয়তো কিছুটা গ্রহণযোগ্যতা পেত, কিন্তু আজকে 30 বছর পরে এসে এই ধরনের অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? একটা করে আমি উত্তর দিই। আপনি দেখেন, প্রথম বললেন যে 1 ট্রাকের এলসি যে 3 ট্রাক মাল ঢুকে, এটা কোনোভাবেই সম্ভব না। কারণ তাহলে কি, আমার প্রথম প্রশ্ন যে এই যারা কাস্টমসের, ইন্ডিয়ার কাস্টমস এবং বাংলাদেশের কাস্টমস এবং স্থলবন্দর কর্তৃপক্ষ যারা সেখানে দায়িত্বরত সরকারি কর্মকর্তা রয়েছেন, তাহলে সবই কি দুর্নীতিগ্রস্ত? সবাই কি ম্যানেজ, এই দুর্নীতির সাথে ম্যানেজ হয়ে গেছে? এটা আমার প্রশ্ন। যদি তাই হয়ে থাকে তাহলে সরকারের কি কোনো দায়িত্ব নেই, করণীয় নাই? এদের এইটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে। এবার আসেন যে ইন্ডিয়ার দিক থেকে আমি যদি বিবেচনা করি বিষয়টাকে, ইন্ডিয়ার যে সুতাটাকে সাপ্লাই দিল সে কিন্তু 1 ট্রাকের আমি এলসি দিছি মনে করেন, পরবর্তী এই 1 ট্রাকের এলসির সুতা আমাকে রপ্তানি করে সে কিন্তু ইন্ডিয়ান সরকারের কাছ থেকে নানা রকমের বেনিফিট নিবে, ইনসেন্টিভ নিবে বা ভ্যাট মুক্ত নিবে, অনেক কিছু পাবে সে। কিন্তু যেটা সে অতিরিক্ত দিল এটার কিন্তু কোনো বেনিফিট তারা পাবে না। তার মানে ওই অতিরিক্তটা কোনোভাবেই তার পক্ষে পাঠানো সম্ভব না, কারণ এটা তার লস হবে। ওটা তার, তাহলে 1 ট্রাকের বিপরীতে 3 ট্রাক দেওয়া কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় পয়েন্টে আসেন যে আন্ডার রেটে বা ডাম্পিং রেটে আমরা আনি, এটা একেবারেই অবাস্তব একটা কথা। বরঞ্চ বেনাপোল দিয়ে যে সুতা আমাদের আসে সেটা নর্মালি 2 সেন্ট 3 সেন্ট 4 সেন্ট বেশি দিয়ে আমাদের আনতে হয়। কারণ হচ্ছে রোড ট্রান্সপোর্টেশন কস্টটা একটু বেশিও হয়। ওরা সাপ্লায়ার আমাদের কাছ থেকে ওই বেনাপোল দিয়ে সুতা দিলে সবসময় আপনি যদি এটা যাচাই করলেই পাবেন, এসআই কোটাতে কাস্টমসের কাছে আমাদের এই ইনভয়েস ইয়েগুলি আছে, সেখানে ওনারা যদি একটু যাচাই করে যে সি পোর্ট দিয়ে সুতা আনলে ওইটার কি দাম ছিল আর বেনাপোলে কি দাম আছে, এটা সরকার যাচাই করলেই পাবে, এটা আমাদের বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং আন্ডার রেটে বা ডাম্পিং প্রাইসে বুঝতে পেরেছি। জনাব হাতেম, আপনার কাছে আবারও ফিরবো। আমরা একটু বিটিএম এর বক্তব্য শুনতে চাই। জনাব সালেহুজ্জামান, এই যে জনাব হাতেম যে কথাগুলো বললেন, আপনাদের যেসব অভিযোগের কারণে এনবিআর সেটি বন্ধ করলো, আপনাদের এই অভিযোগের পেছনে আসলে যুক্তি কি? মানে জনাব হাতেম তো বলছেন যে যে বিষয়গুলো আপনারা বলছেন সেগুলো সঠিক নয়। আপনার যুক্তিটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। দেখেন, আমাদের কিন্তু আজকে অনেকদিন যাবত এটা দাবি ছিল যে বেনাপোল বন্দর দিয়ে সুতা আমদানি যাতে বন্ধ থাকে, শুধুমাত্র সিপোর্ট দিয়ে যাতে সুতা ইম্পোর্ট করা হয়। আমাদের বিগত অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব কিন্তু বেনাপোল বন্দরটা বন্ধ করেছিল এবং এর ফলে বাংলাদেশে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, প্রাইমারি সেক্টর কিন্তু গ্রো করেছে। আমরা এরপর থেকে চেষ্টা করেছি এটাকে ধরে রাখার জন্য, বাট বিগত সরকার আস্তে আস্তে বেনাপোল পোর্টটুকু খুলে দিয়েছিল। এতে আমাদের দেশীয় শিল্প কিন্তু মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। এখন বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে যদি যেই মালগুলো আনে, আমাদের এই বেনাপোল বন্দরের যেই কাস্টমসের ফ্যাসিলিটি তা আমরা মনে করি যথেষ্ট না। এখান দিয়ে আন্ডার ভ্যালু এবং কোয়ান্টিটি ডিফারেন্ট এবং কাউন্ট ভেরিয়েশন করে আমাদের কাছে প্রমাণ তথ্য আছে, আমরা যেগুলো মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিভিন্ন পত্রিকায় এই ধরনের মিডিয়া রিপোর্ট এসেছে যে মালগুলো 1 ট্রাকে এলসিতে বিভিন্ন ট্রাকে মাল আসতে পারে এবং পার শিপমেন্ট আগে অ্যালাউ ছিল, সেটাও বর্তমানে অ্যালাউ করা হলো। আমাদের বন্ধু, আমার ভাই, বড় ভাই, উনি বলেছেন যে বেনাপোল বন্দর দিয়ে মাল আসতে কিন্তু কস্টিং বেশি পড়ে। বাট আমরা যখন বাণিজ্য মন্ত্রণালয়ে একটা মিটিং ডেকেছিল, আমাদের বিটিএম এবং বিকেএম ওনারাও ছিল এই মিটিংয়ে, সেখানে ওনারা ক্লেম করেছে বেনাপোল বন্দর দিয়ে নাকি ওনারা সস্তায় মাল আনে। আমার প্রশ্ন হলো, কলকাতাতে কোনো প্রোডাকশন ফ্যাক্টরি নাই যেখান থেকে গুজরাট বা কোয়েম্বাটুর থেকে যে মালগুলো আসে সেগুলো 8 থেকে 9 দিন লাগে বাই ট্রাকে, এবং সেটা পুরা ইন্ডিয়া ট্রাক ট্রান্সপোর্টেশন করে ঢাকায় আসতে কিন্তু সময় লাগে 10 থেকে 12 দিন। অন্যদিকে আমরা গুজরাট থেকে যদি কোনো ডাইরেক্ট জাহাজ ধরি, সেটা 12 থেকে 13 দিনে বাংলাদেশের সিপোর্টে চলে আসে। সেখানে ওনাদের আসলে আগ্রহটা কেন সেটা আমাদের বোধগম্য না, হয়তো উনি আবার বলবেন। উনি আবার বলেছেন যে বেনাপোল বন্দর দিলে ওনারা কম সময়ে মাল ইম্পোর্ট করতে পারে, বা সেটা আসলে তথ্যটা সঠিক না। যদি কলকাতাতে কোনো প্রোডাকশন ফ্যাক্টরি থাকতো সেক্ষেত্রে আমরা মনে করতাম।
আর বাংলাদেশে বিকেএমইরা যেভাবে বলতেছে যে সুতা ইম্পোর্ট বেনাপোল দিয়ে বন্ধ হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হলো আমাদের ইম্পোর্টাররা, বাট 30% ইম্পোর্ট কিন্তু বিটিএম এর মেম্বারও ইম্পোর্ট করে। আমাদের এখানে আপনার স্পিনার আছে, উইভার আছে এবং ডায়ার আছে, আমরাও কিন্তু 30% সুতা ইম্পোর্ট করি। যদি আমাদের কাস্টমস, আমাদের সরকারের কাস্টম অধিদপ্তর সঠিক থাকতো, তাহলে লোকাল বাজারে মাদুদ্দি বিভিন্ন জায়গায় লোকাল বাজারে বিদেশি সুতা ওপেন বিক্রি হচ্ছে। এই দায়ভার 70% যদি ওনারা ইম্পোর্ট করে, এই দায়ভার তো ওনাদের নিতে হবে। ওনারা বলে দিক যে এই সুতারা কোথা দিয়ে আসে, বাজারে যেটা বিক্রি হচ্ছে। আমার বড় ভাই উনি অবশ্যই এটা অ্যান্সার দিবে যে এই 70% সুতার দায় ওনারা কিভাবে নিবে। এবং উনি অলরেডি গতকাল একটা পেপারে ওনার একটা বিজ্ঞপ্তি দেখেছি যে যারা এই ধরনের কাজ করে তারা চিটাং পোর্ট দিয়ে করতে পারে। আমি ওনার সাথে একমত। তাই আমি মনে করি বেনাপোল বন্ধ হওয়ার সাথে সাথে চিটাং পোর্ট দিয়ে যত ধরনের সুতা আসে তার টেস্টিং ফ্যাসিলিটি 100% করা এজ এ পাইলট প্রজেক্ট হিসাবে। বর্তমানে চিটাং পোর্ট দিয়ে যদি কোনো সুতা আসে, হয়তো অবকাঠামো আছে, সেখানে আমরা কাউন্ট টেস্টটা হয় না। তাই আমি সরকারের কাছে আবার রিকোয়েস্ট করবো যাতে চিটাং পোর্ট দিয়ে এজ এ পাইলট প্রজেক্ট হিসাবে 100% সুতা থেকে স্যাম্পল নিয়ে দ্রুত সময়, বা সেটা আধা ঘন্টার মধ্যে করতে হবে, সেটা নিয়ে আবার কাউকে হয়রানি করা যাবে না। তাই সুতাকে চিটাং পোর্টও সুরক্ষিত করতে হবে। আমি মনে করি চিটাং পোর্টে আমাদের সেই সক্ষমতা আছে। জি, ধন্যবাদ জনাব হাতেম। আপনার কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে। আপনারা যে 70% শুধু আমদানি করছেন বেনাপোল বন্দর দিয়ে, সেটি আসলে লোকাল মার্কেটে কেন পাওয়া যাচ্ছে? এই তথ্যটা 70% তথ্যটা উনি কোত্থেকে পেয়েছেন আমি জানি না। আমাদের কাছে এই 70% কোনো তথ্য সরকারের কোনো সংস্থা দিয়েছে বলে আমি জানি না। আমার ইভেন সেদিন মিটিংও, যেটা যিনি মিটিং এর কথা বললেন, আমার একটা প্রশ্ন, ট্যারিফ কমিশন একটা মিটিং করলো ওনাদেরকে নিয়ে, তো এটার স্টেক হোল্ডার আমরা কেন মিটিং এ নাই? আমাদের বক্তব্য কেন শোনা হলো না? এবং তিনি যে কথাটা বললেন বাজারে সুতা পাওয়া যায়, সরকার খুঁজে বের করুক এই সুতা কোত্থেকে আসছে। কমার্শিয়ালি কি ইম্পোর্ট হয় না বাংলাদেশে? বা কিভাবে এখানে আসছে সেটা সরকার খুঁজে দায়িত্ব। আর বেনাপোল উনি যেটা কাউন্টের কথা, ভেরিয়েশনের কথা বললেন, চট্টগ্রাম বন্দর দিয়া কাউন্ট ভেরিয়েশনের সুতা চট্টগ্রাম বন্দরে আসতে পারে। তো চট্টগ্রাম বন্দরে উনি চেকিং এর কথা বলছেন, তো হোয়াই নট স্থলবন্দর, কেন বেনাপোল নয়? বেনাপোল তো এটা আমরা তো সুস্পষ্ট দিয়েছি সরকারকে, প্রস্তাব দিয়েছি। প্রয়োজনে এর আগে বিটিএমও বলেছে যে আমরা স্থলবন্দর দিয়ে সুতা আনার ক্ষেত্রে যে কাউন্ট ভেরিয়েশনের ইয়েটা মাপার জন্য মেশিন দিবে, যন্ত্র দিবে, এবং ওনারা দিয়েছেন। প্রয়োজনে বিজিএমই বিটিএমে সেখানে যদি 24 আওয়ার্স মনিটরিং এর জন্য কোনো লোক দিতে হয় সেটাও আমরা দিব। তার মানে উনি যে কথাটা বলছেন যে বেনাপোল দিয়ে সুতা, আমি তো আগেই বলছি যে সুতা এই যে 1 ট্রাকের পরিবর্তে 2 ট্রাক 3 ট্রাক আসা কোনো অবস্থাতেই সম্ভব না, এটা অবাস্তব বা অসম্ভব ব্যাপার। আর ট্যারিফ কমিশন যে কাজটা করেছে ওইটা এক পেশে একটা সিদ্ধান্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় আমাদের অভিভাবক তিন ভাইয়ের মধ্যে এক ভাই অভিযোগ দিছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে, ওই এক ভাইয়ের অভিযোগ শুনে বাকি 2 ভাইকে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমি মনে করি অভিভাবক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তটা সঠিক হয় না। উচিত ছিল এগুলি বিশ্লেষণ করে, ওনারা যে অভিযোগটা দিয়েছে এটার সত্যতা যাচাই করে এরপরে এটার মধ্যে সিদ্ধান্তে আসা। ইভেন সেদিন বাণিজ্য মন্ত্রণালয়ের মিটিং এ আমরা যখন গেলাম, গিয়ে দেখলাম সব আয়োজন শেষ, বেনাপোল বন্দর বন্ধ করার সকল আয়োজন করে ওনারা বসছেন আমাদের সাথে। এবং সেখানে এনবিআর এর একজন সম্মানিত সদস্য আসলেন, তিনি বললেন যে 2023 সালে 36,000 মেট্রিক টন সুতা স্থলবন্দর দিয়ে আসছে, আর 24 সালে আসছে 93,000 মেট্রিক টন। তার মানে উনি বুঝাইতে চাইলেন স্থলবন্দর দিয়া মানে এইভাবে আসতেছে। তো উনি 96,000 মেট্রিক টনের যে হিসাব দিলেন এটা কিন্তু বৈধভাবে কাগজপত্রে এলসির মাধ্যমে আসছে। সেটা কিন্তু এখন তাইলে কি তার মধ্যে ওনাদের কথা যদি আমরা ধরি, মানে 1 ট্রাকের জায়গায় 3 ট্রাক, তাহলে 396 প্রায় 3 গুণ সুতা আসছে, যেটা দ্বিগুণও যদি আসে, মানে ওই সমপরিমাণও যদি অবৈধভাবে আসে, তাহলে 10,666 ট্রাক মাল ঢুকতে হয়, যেটা কোনোদিনই সম্ভব না যে এক বছরে 10,666 ট্রাক মাল এই অবৈধভাবে এখন সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটার মানে এটিকে পরিবর্তন করার জন্য বা আপনাদের দিক থেকে কোনো ধরনের পদক্ষেপ, মানে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে, নাকি আপনারা এটি মেনেই ব্যবসা করবেন? উনি বলেছেন যে আমরা বেনাপোল দিয়ে আমাদের কম দামে, আমি বলছি অসম্ভব, আমাদের দাম ওখানে 3-4 সেন্ট বেশি পড়ে সবসময়। এটা আপনার যে ইনভয়েস দেখলে পাওয়া যাবে।
আর বেনাপোল দিয়ে কারা আনে? ছোট মাঝারি শিল্পের প্রতিষ্ঠানগুলি মূলত আনে, কারণ তাদের 10 টন 20 টন 30 টন বা সুতা লাগিয়ে সেগুলি তারা ওইখান থেকে নিয়ে আসে। শর্ট লিড টাইমের যে অর্ডারগুলি আমরা ক্যারি করি সেটাকে এক্সিকিউট করার জন্য আমরা শর্ট টাইমে ওই 4-5 দিন 7 দিনের মধ্যে বেনাপোল দেয়া। উনি যেটা বলছেন যে কলকাতায় কোনো মিল নাই, কিন্তু কলকাতাতে অনেকগুলি ওয়্যার হাউস করে রাখা আছে যেখানে আমরা এলসি দিলে 2 দিনের মধ্যে ওখান থেকে মালটা আমাদেরকে ডেলিভারি দিয়ে দেয়। এইগুলি ওনারা ওই প্রমাণ দেখলে কাগজপত্রে প্রমাণ আছে, মুখে কথা বলার দরকার নাই। বাট আমাদের দাবি ছিল এগুলি যেন বাণিজ্য মন্ত্রণালয়, আমাদের অভিভাবক ওনারা যেন এগুলি সবকিছু যাচাই বাছাই করে কাগজপত্র দেখে বা সরজমিনে তদন্ত করে এটা সিদ্ধান্ত নেয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় সেই কাজটা করে নাই। এটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। একজনের একটা অভিযোগের ভিত্তিতে এইভাবে হঠাৎ করে বন্ধ করে দেওয়া, এটা আমি মনে করি আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে আবার একটু জনাব সালেহুজ্জামানের কাছে যেতে চাই। এই যে সরকার বলা হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে যে একতরফাভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে আপনাদের সাথে, অন্যদের সাথে, বিশেষ করে বিজিএমই এবং বিকেএম এর সাথে কোনো ধরনের আলোচনা না করে। আপনি এ ব্যাপারে কি বলবেন? হাতেম ভাই সবসময় খুব ভালো কথা বলে, সবসময় ইজ ভেরি গুড স্পিকার। আমরা কিন্তু যখন ট্যারিফ কমিশনে এবং বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দিয়েছি, সেই ভিত্তিতে আমাদের 2 গ্রুপকে বিটিএমএ, বিজিএমএ, বিকেএমএ কে 3 জনকে ডেকেছে। এখন আমাদের থেকে শুনেছে, ওনাদের কাছ থেকে শুনেছে, যদি ওনাদের পক্ষে যায় বাণিজ্য মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের আগে ট্যারিফ কমিশন আমাদেরকে ডাকে নাই। কিন্তু আপনাকে কথা বলার সময় আমি কথা বলি না হাতেম ভাই, একটু আমাকে বলতে দেন। সরি, মিটিং এর কল করেছে, সেখানে আমরাও গিয়েছি, বিকিএমও গিয়েছে। ওনারা 3 জন বক্তৃতা দিয়েছে এবং ওই মিটিংয়ে কিন্তু ওনারা বলেছে যে বাই রোডে সুতো ইম্পোর্ট করলে ওনাদের কস্টিং কম পড়ে। বাট এই মুহূর্তে হাতেম ভাই কিন্তু ওনার বক্তব্য চেঞ্জ করেছে। আমার কাছে রেকর্ডিং করা আছে সেই তথ্য, আমি হাসান ভাইকে আবার দিব। যেহেতু ওনাদের ভাইস প্রেসিডেন্ট, উনি বলেছে বাই রোডে ওনাদের কস্টিং কম পড়ে। বাট এই মুহূর্তে হাতেম ভাই, আমরা তখন বলেছি বাই রোডে ট্রাকে কখনো কস্টিং কম করার সুযোগ নেই, কিন্তু হাতেম ভাই কিন্তু ওনার বক্তব্য উনি চেঞ্জ করে ফেলেছে। এখন বলতেছে আমাদের সাথে উনি একমত যে বাই রোডে সুতার দাম বেশি পড়ে। তো যেহেতু সুতার দাম বাই রোডে বেশি পড়ে, তাহলে ওনাদের আগ্রহ কেন? আমার প্রশ্ন 1। 2 নম্বর, ওনারা বলতেছে যে ডাম্পিং প্রাইসে, আমরা বললাম যে ইন্ডিয়া বাংলাদেশের ব্যবসাকে নষ্ট করার জন্য ডাম্পিং প্রাইসে বাংলাদেশ জুতা বিক্রি করে। ওনারা এতে অমত, বাট আমরা কিন্তু তথ্য প্রমাণ সহ দিয়েছি। কারণ ভারত তাদের দেশে লোকাল বাজারে যেই প্রাইসে মাল বিক্রি করে তার থেকে কম মূল্যে বাংলাদেশের ব্যবসাকে ধ্বংস করার জন্য তারা কম দামে মাল বিক্রি করে। ওনারা এইকে দ্বিমত। বাট উনি একটু আগে বললো ওনারা ভারত কলকাতাতে অনেক ধরনের ওয়্যার হাউস করেছে, যেই ওয়্যার হাউস থেকে বাংলাদেশে ডাম্পিং প্রাইসে কিন্তু মাল তারা দিচ্ছে। তো সেই জায়গাতেও কিন্তু আমি হাতেম ভাই এই মুহূর্তে স্বীকার করলো যে এখানে প্রচুর ওয়্যার হাউস করেছে বাংলাদেশে ডাম্পিং করার জন্য। আর অন্য একটা ব্যাপারে 70% কথা বলছে। আমি বলেছি নট আপনার বেনাপোল দিয়ে 70%। আমি বলছি যে বাংলাদেশে যে সুতাটা বিদেশ থেকে ইম্পোর্ট হয়, আমাদের হয় বিকেএমএ, না হলে বিজিএমএ, না হলে বিটিএম এর মেম্বাররা ইম্পোর্ট করে। সেই ক্ষেত্রে হাতেম ভাই বলতেছে যে ওনাদেরই প্রবলেম হবে। আমরা কিন্তু 30% সুতা বিটিএম এর মেম্বাররা ইম্পোর্ট করে, 70% ওনারা ইম্পোর্ট করে। যদি খোলা বাজারে কোন বিদেশি সুতা বিক্রি হয়, তাহলে যেহেতু ওনাদের কন্ট্রিবিউশন টোটাল ইম্পোর্টের 70%, তাহলে 70% দায় ওনাদের নিতে হবে। কিভাবে এই মালটা লোকাল বাজারে বিক্রি হয়? উনি বলেছেন এটা সরকারের ধরার দায়িত্ব। ইয়েস, এটা সরকারের ধরার দায়িত্ব, বাট আমাদেরও নৈতিক দায়িত্ব এগুলোকে বন্ধ করা। সরকার এগুলোকে বন্ধ করার জন্য একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সরকার মনে করেছে, আমরা বলেছি যে বাই রোডে এই ধরনের মাল আসে যেগুলো লোকাল বাজারে বিক্রি হয়। যদি এরকম কোন ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নেয় এবং আমরা যদি আবার এর বিপক্ষে কাজ করি, তাহলে সরকার এগুলো ধরবে কিভাবে? তাই আমি মনে করি এটা সময়ের দাবি, আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে বাঁচানোর দাবি। বেনাপোল বন্ধ থাকা উচিত। জি জনাব সালেহুজ্জামান, আমরা আলোচনার একেবারে শেষের দিকে 1 মিনিট করে শুনতে চাইবো যে আসলে এই এখন সমাধানটা কি, আসলে দুজনের কাছ থেকে শুনতে চাইবো। কারণ আসলে আপনারা পরস্পরের উপর নির্ভরশীল। আমাদের এটি রপ্তানির সাথে বৃহৎভাবে জড়িত, রপ্তানি বাণিজ্যের একটা স্বার্থে আপনারা আসলে এটি বসে সমাধান করবেন কিনা, কারণ এই ধরনের মুখোমুখি অবস্থান কিন্তু আমাদের নিশ্চয়ই বাণিজ্যের জন্য ভালো কিছু আনবে না। জি দেখেন, আমাদের আমি বলবো না, জিতু বলবে। জি 1 মিনিট করে বলেন। প্রথমে সালেহুজ্জামানের কাছে শুনতে চাই,
পরে আমরা হাতেম ভাইয়ের কাছে যাব। এই দেশটা আমাদের ইন্ডাস্ট্রি গুলো বাঁচাতে হবে। যদি বাংলাদেশের প্রাইমারি টেক্সটাইল সেক্টর যদি না বাঁচে, আমাদের এক্সপোর্ট গ্রোথ কিন্তু কমে যাবে। আজকে ইন্ডিয়া কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট দিয়েছে তাদের ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য, তাদের এক্সপোর্ট বাড়ানোর জন্য। আমি ব্যর্থভাবে বলতে চাই, যদি আমরা এখনই আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে থাকার জন্য, আমাদের না, বিকেএমএ, বিজিএমএ এবং বিটিএম এবং সরকার যদি উদ্যোগ না নেয়, তাহলে আমাদের এক্সপোর্ট কিন্তু থেমে যাবে এবং আমাদের লোকাল ইন্ডাস্ট্রি গুলো মারা যাবে। তাই আমি মনে করি আজকে বেনাপোল বন্দর যেই পর্যন্ত সুরক্ষা আমরা দিতে না পারি, আমাদের কাস্টম যদি সেখানে আমরা স্ক্যানিং বা অন্যান্য ডিপার্টমেন্ট যদি বাড়াতে না পারি, তাহলে বাংলাদেশ ইন্ডাস্ট্রি গুলো ক্ষতিগ্রস্ত হবে এবং লোকাল ইন্ডাস্ট্রি গুলো মারা যাবে। এবং চিটাগং বন্দর দিয়ে যে ধরনের সুতা ইম্পোর্ট হয়, আমি হাতেম ভাইয়ের সাথে একমত। সেখানে এজ এ পাইলট হিসাবে, এজ এ পাইলট প্রজেক্ট উনি যে প্রপোজাল দিয়েছে, স্ট্রাকচার চিটাগং বন্দরে আছে, আমরা ওনাদের সাথে মিলে একসাথে চিটাগং বন্দরে একটা পাইলট প্রজেক্ট করব, যে কিভাবে সুতো ইম্পোর্ট করার ক্ষেত্রে 100% চেকিং সিস্টেম করা যায়। যদি এই ধরনের পাইলট সাকসেস হয় এবং আমরা বেনাপোল বন্দর, আলাদা অন্য অন্য বন্দর গুলোতে এরকম স্ট্রাকচার ভবিষ্যতে করতে পারি, দেন আমরা চিন্তা ভাবনা করবো। বাট এখন আমরা চিটাগং বন্দর 100% ফ্যাসিলিটি দেওয়ার জন্য থেকে জানতে চাই আসলে সমাধান কি? আচ্ছা, আমি একটু বলি নাকি? জি জি সাদাত, আমি বলবো? জি বলুন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে ভাইস প্রেসিডেন্ট বিটিএম যে ইয়েটা দিলেন, আমরা কিন্তু একসাথেই এতদিন কাজ করেছি। তো ওনারা হঠাৎ করে কি মনে করে আমাদেরকে বাইপাস করে নিজেরা গিয়ে এই কাজটা করলেন? তাহলে কি আমাদের সাথে কি সম্পর্কটা ওনারা রাখতে চান না? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে ওনারা যে ইয়েগুলি বলেছেন, যে অভিযোগগুলি করেছেন, আমি এগুলি যে সঠিক নয় তা প্রমাণ করে দেওয়ার জন্য যথেষ্ট কাগজপত্র আমার কাছে আছে। আসেন আমরা বসি, এবং উচিত ছিল এই সিদ্ধান্ত নেওয়ার আগে এইগুলি যাচাই বাছাই করা। তা না করে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এবং এটার জন্য আমি মনে করি আমাদের অভিভাবকরাও এই কাজটা, মানে এই মুখোমুখি দাঁড় করানোর আমাদের ঠিক হয় নাই। এটা আমার মনে হয় এই আদেশটাকে স্থগিত করে এরপরে আগে আসেন আলোচনা করি, বা প্রমাণিত হোক, যে প্রমাণিত হলে পরে এই সিদ্ধান্ত নিবে, অসুবিধা নেই, আমরা সহযোগিতা করবো। কারণ বিটিএম এর মিলগুলি বন্ধ হলে এটা তো আমাদেরই ক্ষতি। আমরা তাদের বিরুদ্ধে না, আমরা তাদের সাথে একসাথে কাজ অতীত করেছি, করতে চাই। কিন্তু কেন ওনারা আমাদেরকে বাইপাস করে? উনি যে বললেন আমাদেরকে ডেকেছে, বাণিজ্য মন্ত্রণালয় ডেকেছে 24 তারিখে গত মাসে, ডেকে দেখলাম ওনারা সব আয়োজন সম্পন্ন, ট্যারিফ কমিশনের একতরফা একটা রিপোর্ট নিয়ে বসছেন এবং মানে স্থলবন্দর বন্ধ করার সমস্ত ব্যবস্থা ওনারা করে ফেলেছেন। এবং সেদিন আমি কিছু প্রশ্ন করেছিলাম, সেগুলোর সঠিক উত্তর কিন্তু সেদিন আমি মন্ত্রণালয়ে পাই নাই। জি, আমরা আলোচনা আসলে শেষ করতে হবে, কারণ আমাদের সময় একেবারে শেষ হয়েছে। অনেক ধন্যবাদ জনাব হাতেম আপনাকে এবং জনাব সালেহুজ্জামান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিদ্যুৎ খাতে পণ্য রপ্তানিতে কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে এনবিআর ভবনে প্রাক বাজেট নিয়ে আলোচনায় তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান বলেন, ট্রাভেল ট্যাক্স আদায়ের পদ্ধতি পরিবর্তন প্রয়োজন। জনগণ কর দেয়, কিন্তু সব আদায় হয় না বলে অভিযোগ করেন এনবিআর চেয়ারম্যান। জানান, দৈনিক 12 থেকে 15,000 টাকা বিক্রি হলেই ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাট নিবন্ধন করতে হবে। আমরা সোলার পাওয়ারকে খুব প্রমোট করতে চাচ্ছি, যাতে করে রিনিউয়েবল এনার্জির উপর আমরা জোর দিই। তো সেটা হলে কিন্তু আরেক পক্ষের দাবি হচ্ছে ইম্পোর্টে সব উঠাই দেন। উঠাই দিলে কি হবে? সবার বাড়ির ছাদে একটা করে সোলার পাওয়ার থাকবে, আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম অনেক কমে যাবে। পৃথিবীর অন্য দেশ তাই করছে। এবারের বাজেটের মূল টার্গেটটাই হচ্ছে যে আমরা ট্রেডকে ফ্যাসিলিটেট করব, লিকেজগুলো বন্ধ করব এবং মানে বৈষম্যটা যত পারি কমাবো। রাজধানীতে চলছে মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো, সেখানে রয়েছেন সহকর্মী রিয়াদ সুমন, তার কাছ থেকে এক্সপোর বিস্তারিত জানতে চাই। রিয়াদ, আমাদেরকে জানাবেন যে এক্সপো আসলে কখন শুরু হলো, কি সেখানে প্রদর্শিত হচ্ছে এবং এর বাজার সম্ভাবনার কথা ব্যবসায়ীরা কি বলছেন? শাহরাদ, ধন্যবাদ আপনাকে। আমি আছি চীন মুচি সম্মেলন কেন্দ্রে এবং এখানে আসলে
17, 18, 19 3 দিন ব্যাপী এই ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইকুইপমেন্ট এক্সপো 2025 এটি শুরু হয়েছে এবং সেটি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার সাইদুর রহমান এবং সেটি কিছুক্ষণ আগে উদ্বোধন হয়েছে। মূলত এই যে এক্সপোটি চলছে সেখানে চীন, জাপান, পাকিস্তান, ভারত, কোরিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রায় 2 শতাধিক মেডিকেল ইকুইপমেন্ট প্রস্তুতকারক কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করছেন এবং এগুলো আপনি জানেন সবই মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের ব্যবহৃত এসব যন্ত্রপাতি। এই 2022 সালে বাংলাদেশের যে হাসপাতালের সংখ্যা ছিল 5,816, 2022 সালের সেই সংখ্যা কিন্তু বেড়েছে, অর্থাৎ গত 2 দশকে বাংলাদেশের স্বাস্থ্যসেবা অবকাঠামো উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। নিবন্ধিত সরকারি বেসরকারি হাসপাতালের সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সব কিছু মিলে এই যে স্বাস্থ্য সেবার প্রতিদিনকার যে স্বাস্থ্য খাতে যে চাহিদা বাড়ছে সেখানে বড় একটি মাধ্যম হচ্ছে এই ইকুইপমেন্ট। সেই ইকুইপমেন্টগুলো বিশ্ববাজারের বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়েছে এবং সেখানের প্রতিনিধি দল এখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের সেই পণ্যগুলো প্রদর্শন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেগুলোর এখানে দেখানো হচ্ছে এই অত্যাধুনিক প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের যে আধুনিকতা সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং একটি বিষয় এখানে উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টর সাইদুর রহমান বলেছেন যে বিশ্বব্যাপী যে চিকিৎসার মান সেটি বাংলাদেশেরও বাড়াতে হবে এবং এই জন্য উন্নত মানের তথ্য প্রযুক্তি এবং সেই সাথে উন্নত ইকুইপমেন্টের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্য এই ধরনের এক্সপো বা এই ধরনের মেলা সেই বিষয়গুলো এখানকার যারা সংশ্লিষ্ট আছে, যা এই ব্যবসার সাথে জড়িত বা এই খাতের সাথে জড়িত, তারা কিন্তু এখান থেকে বা এই মেলা থেকে সেগুলো তারা দেখতে পারবে বা চয়েস করার সুযোগ থাকছে। তো এই ছিল আমার কাছে ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এক্সপোর সবশেষ তথ্য। শাহাদাত। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। এই খাতটি আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের স্বাস্থ্য খাতের উন্নয়নে আসলে সরকার কাজ করতে চায় এবং সেখানে এই ধরনের যে যন্ত্রপাতিগুলো আছে, সরঞ্জামগুলো আছে, মেডিকেল সরঞ্জাম, সেগুলোর আসলে ব্যবসা সম্প্রসারণ করা এবং আমাদের দেশে সেগুলো কিভাবে উৎপাদন করা যায় সেই দিকেই কিন্তু সরকার বা উদ্যোক্তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ রিয়াজ সুমন। আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। এই মুহূর্তে শেয়ার বাজারের খবর জানাতে চাই। শেয়ার বাজারের খবর জানাতে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে লেনদেন চলছে। আজকে সপ্তাহের আসলে শেষ কর্মদিবস এবং শেষ কর্মদিবসে কিছুটা ঊর্ধ্বমুখী ঢাকার পুঁজিবাজার। ডিএসইএক্স ইন্ডেক্স খুব সামান্য বেড়েছে, 1.23 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,106 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স কিন্তু কিছুটা কমেছে, 2.5 পয়েন্টের বেশি নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং অবস্থান করছে 1,145-এ। ডিএস30-র অবস্থান 1,878, সেটি কিছুটা খুব সামান্য 0.69 পয়েন্ট বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ একেবারেই তলানিতে, 227 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 137টির, কমেছে 169টির এবং অপরিবর্তিত আছে 89টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, পুঁজিবাজারের খবরাখবর জানাচ্ছিলাম, এবারে জানাতে চাই মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। মুদ্রা বাজারের পরিস্থিতি আমরা দেখি, মার্কিন ডলার এই মুহূর্তে বেশ দুর্বল অবস্থানে আছে আসলে বিশ্বব্যাপী, তবে বাংলাদেশের বাজারে সেটি অপরিবর্তিতই রয়েছে। এই মার্কিন ডলার 121 টাকায় কেনা হচ্ছে, বিক্রয় 122 টাকা। ইউরো 127 টাকা কিনে 131 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় হচ্ছে 1 টাকা 42 পয়সায়। সোনার দরদাম জানাতে চাই, আবারও নতুন রেকর্ড করলো বাংলাদেশের বাজারে স্বর্ণের দামে। এই মুহূর্তে প্রতি ভরির দাম পড়ছে 22 ক্যারেট স্বর্ণ যেটি, সেটির দাম 1,65,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম 1,57,697 টাকা। 18 ক্যারেটের দাম হচ্ছে 1,35,000 টাকার বেশি এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,11,659 টাকায়। রূপার দরদাম যদি দেখি, 22 ক্যারেট রূপার দাম প্রতি ভরি 2,578 টাকা। 21 ক্যারেটের দাম পড়ছে 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে
1586 টাকা। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর জানাবো। লবণ উৎপাদনের মৌসুম শেষ হতে যাচ্ছে কক্সবাজার উপকূলে। এখনকার উৎপাদিত লবণ জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়, কিন্তু মৌসুমের শুরু থেকেই লবণের দরপতনে হতাশ চাষিরা। উৎপাদন খরচের অর্ধেক দামও পাচ্ছেন না তারা। বিদেশি লবণ আমদানির ফলেই লবণের এমন দরপতন দাবি লবণ ব্যবসায়ীদের। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের প্রতিবেদন। সূর্যের খরতাপে লোনা পানি থেকে উৎপাদন করা হচ্ছে সাদা সোনাক্ষেত লবণ। কক্সবাজার উপকূলের বিস্তীর্ণ এলাকা জুড়ে করা হয় লবণ চাষ। রোদে পড়ে লবণ উৎপাদন করা এসব চাষিদের মুখে হতাশার ছাপ। পর্যাপ্ত লবণ উৎপাদন হলেও মিলছে না ন্যায্য মূল্য। মৌসুমের শুরু থেকেই এমন আক্ষেপ চাষিদের। বোর্ডে কোনার জায়গা হিসাব করছি দি খনবইতে লই যখন চলানোর এবছর এইলা হইলে আর তো বাট গানো করিব বলতে পারতেছি না কিভাবে চলবো। ওই গাতর লবণ গাতর থাকছে নুনদর সস্তার হারে আগে তো নুনদর আসলে 12-13 বস্তা নুন আসছিল। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শিল্প এলাকা। এখান থেকেই সারা দেশে সরবরাহ করা হয় লবণ। লবণের দরপতনে নাখুশ ব্যবসায়ীরাও। গত বছর যে এই দামটা আমরা দেওয়া হয়েছিল আমাদেরকে, এই দামটা যদি কি আমরা পাই, এইভাবে একটা দাম যদি আমরা পাই, তাহলে আমরা মোটামুটি স্বাবলম্বী হব। আমরা কার কাছে আমরা সিজন শেষ হয়ে গেছে, এখন তো টাকার পূজার মতো আর সুযোগ নাই। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে লবণের দাম কমিয়ে দিয়েছে বলে দাবি চাষিদের। তবে আয়োডিনের পরিবর্তে বিদেশ থেকে সোডিয়াম সালফেট আমদানি করে অনেকেই লবণের দাম কমিয়ে দেওয়ার পায়তারা করছে বলে মনে করেন ব্যবসায়ীরা। চায়না থেকে কিছু সোডিয়াম সালফেট অবৈধভাবে আসতেছে, যেটা আমরা লোকে মুখে শুনি। তো আশা করি যদি সরকার ওইদিকে খেয়াল দেয়, সোডিয়াম সালফেটটা যাতে না আসে এখন, তাহলেই লবণের দামটা আমরা ন্যায্য মূল্য মান পাবো। বিসিক বলছে চাষ পদ্ধতিতে পরিবর্তন আনতে পারলে বাড়বে লবণের দাম। কিন্তু আমাদের এই পদ্ধতিতে গেলে কিন্তু এই ছিটাবোর পদ্ধতি, যেটা বালতি দিয়ে পানি ছেটায়, এই ছিটাবোর পদ্ধতি কিন্তু প্রয়োজন হবে না। তখন ঢালাবোর দিয়ে তারা লবণ তুলতে পারবে না। ঢালাবোর দিয়ে লবণ তুললে সেটার দানাটা অনেক শক্ত এবং পরিপক্ক হয়, যার কারণে এটার প্রসেস লসটাও কিন্তু মিলে কম। এটা ভারী হয়, ভারী হওয়াতে চাষিরাও কিন্তু মূল্যটা ভালো পায়। এদিকে এবার লবণের ব্যাপক দরপতন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের কথা রয়েছে এখানকার লবণ চাষি ও ব্যবসায়ীদের। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার। জুলাই অভ্যুত্থানের পর সিন্ডিকেটের কবল থেকে মুক্তি পেয়েছে উত্তরবঙ্গের চা চাষিরা। নতুন করে চা পাতার মূল্য নির্ধারণ করে প্রশাসন। ফলে চা চাষিরা আগের তুলনায় দাম ভালো পাচ্ছেন। সংশ্লিষ্টরা বলছেন, ন্যায্যতার ভিত্তিতে এই শিল্পের দিকে সরকারের আরও নজর দেওয়া প্রয়োজন। সরকার হায়দারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ দেশের তৃতীয় বৃহত্তম চা অঞ্চল। এই অঞ্চলে চায়ের আবাদ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেন সমতল ভূমির ক্ষুদ্র চা চাষিরা। চাষিরা জানান, গত 15 বছরে চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে ন্যায্য মূল্য পাচ্ছিলেন না তারা। জুলাই বিপ্লবের পর শক্ত হাতে সিন্ডিকেট ভেঙে নতুন করে চা পাতার মূল্য নির্ধারণ করে প্রশাসন। একই সাথে কারখানায় 3 পাতা সরবরাহের নির্দেশনা অনুযায়ী চা পাতা সরবরাহ করছেন চাষিরা। আমাদেরকে যদি 35-40 টাকা বা 33 টাকা রেট দেয়, তাহলে আমরা চা পাতিরা লাভবান হতে পারবো। বাচ্চা কাচ্চাদের মনে করে বাজার খরচ, স্কুলের বেতন, এই বেতনে কিন্তু আমাদের পোষায় না। আমরা যদি কৃষকদের বলি যে ভাই আমাদের এতে পোষায় না, আমাদের কিছু বেতন বাড়ায় দেন, ওরা আমাদেরকে বলে, ওরা নাকি বলে চা পাতির ন্যায্য দামটা পায় না। অন্যদিকে অভিযোগ উঠেছে, কোনো রকম ডিডাকশন ছাড়াই 17 টাকা কেজি দরে কাঁচা চা পাতা কিনছে কারখানা কর্তৃপক্ষ। 20 টাকা 22 টাকার মধ্যে হলেও আমাদের কৃষকের অনেকটা হবে আর কি, চলার মতো হয়। সবকিছুর দাম বেশি, সার, কীটনাশক, শ্রমিক, সেই অনুযায়ী আমাদের দাম পাচ্ছি না। তবে কারখানা মালিকরা বলছেন ভিন্ন কথা। সরকার নির্ধারিত 3 টাকা ভ্যাট চাষিদের কাছ থেকে নেয়ার কথা থাকলেও তা পরিশোধ করতে হচ্ছে কারখানা কর্তৃপক্ষকে। আর বিডাররা বলছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে উত্তরবঙ্গের চা শিল্প আরও অগ্রসর হবে। চার একটা বড় সিন্ডিকেট আছে, এটা চা ব্যবসা যারা করে তারা প্রত্যেকেই জানে। এই সিন্ডিকেটটাকে যদি একটু মেজারমেন্ট করে একটা জায়গায় নিয়ে আসা যায় কিবোর্ডের মাধ্যমে, তাহলে আমরা আরও ভালো ব্যবসা করতে পারবো। আমরা যদি চা ব্যাপক হারে রপ্তানি করতে পারি, তাহলে হয়তো বাজারে চায়ের যে সাপ্লাইটা আছে, তাহলে আমাদের বাজারে ডিমান্ডটা ক্রিয়েট হবে এবং আমরা আমাদের উৎপাদিত চায়ের সঠিক মূল্য পাবো। তবে চা বোর্ড বলছে, সিন্ডিকেট ভেঙে উত্তরবঙ্গের চা শিল্প ঘুরে দাঁড়িয়েছে। এখন বাংলাদেশ চা বোর্ডের তৎপরতার
পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই সিন্ডিকেটটা দুর্বল হয়ে পড়েছে। এখন অবৈধ পথে কোনো চা স্থানান্তর হচ্ছে না। এখন পর্যন্ত এই অফিসের কাছে এই ধরনের কোনো তথ্য আসেনি। এবছর জেলায় 15.94 মিলিয়ন তৈরি চা পাতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। সাতটি দেশকে নিরাপদ বিবেচনা করে বুধবার একটি তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যে তালিকা রয়েছে বাংলাদেশও। এর জেরে এসব দেশের নাগরিকদের ইইউ দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হয়ে যাবে। এছাড়াও এই দেশগুলোতে আশ্রয় থাকা প্রবাসীদের ফেরানোর পথও সহজ হবে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ দেশ হিসেবে তালিকাভুক্ত করল ইউরোপীয় ইউনিয়ন। বুধবার ইউরোপীয় কমিশন জানালো বাংলাদেশ, ভারত, কসোভো, কলম্বিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়াকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রস্তাব দিয়েছে তারা। ফলে ইইউভুক্ত দেশগুলোয় এসব দেশের আশ্রয় পাওয়া কঠিন হবে। এছাড়াও এর মাধ্যমে তালিকায় থাকা দেশগুলোতে আশ্রয় থাকা প্রবাসীদের ফেরানোর পথটিও করা হবে সহজ। যদিও এমন ইইউ এর এই উদ্যোগের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো, কারণ এখন আশ্রয় আবেদনগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারবে ইউরোপীয় দেশগুলোর সরকার। শরণার্থী বিষয়ক ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার বলেন, অনেক সদস্য রাষ্ট্রের অসংখ্য আশ্রয় আবেদন জমা পড়ে গেছে। এগুলো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়াকে এখন সমর্থন করতে পারেন তারা। এই সিদ্ধান্ত ইউরোপে রাজনৈতিকভাবে এবং সামাজিক নিরাপত্তাহীনতা দেখিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের জন্য বড় ধরনের বিপদ সংকেত বলে মনে করছেন বিশ্লেষকরা। এসব কারণ দেখিয়ে ইউরোপে আশ্রয়ে রয়েছেন বহু বাংলাদেশি। অবৈধ অভিবাসন বন্ধ এবং অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য গত কয়েক বছর ধরেই চাপ বাড়ছে ইইউর ওপর। ইউরোপীয়দের মতে অভিবাসনের কারণে তাদের দেশে প্রসারিত হচ্ছে কট্টর ডান রাজনীতি। তাই এখন অভিবাসন সীমিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে দেশগুলো। এই তালিকায় সামনে আরও দেশকে যুক্ত করা হবে বলে জানিয়েছে ইইউ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।